দীপাবলির আর মাত্র কয়েকদিনই বাকি ছিল, তাই সুচরিতা দেবীর দুই বৌমা দীপাবলি উপলক্ষে আয়োজন শুরু করে দেয়। তবে তার বড় বৌমা চারুলতা যেখানে ঘরবাড়ি পরিষ্কার করা, মিষ্টি তৈরি করা ইত্যাদি কাজে নিজেকে ব্যস্ত রাখে, সেখানে ছোট বৌমা সঙ্গীতা শুধুমাত্র শপিং করা নিয়েই ব্যস্ত থাকে। আসলে সুচরিতা দেবীর বড় বৌমা চারুলতা সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, অন্যদিকে ছোট বৌমা সঙ্গীতা এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, তাই তার অহংকারে মাটিতে পা পড়ে না। এমনকি সবসময় সঙ্গীতা তার বড় যাকে অপমান করে থাকে। মা, বলছিলাম যে দীপাবলি উপলক্ষে আমি বাড়িতেই লাড্ডু বানাবো বলে ঠিক করেছি। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে আমরা দেশি ঘি দিয়ে বানানো লাড্ডু খাওয়াবো। কিন্তু রান্নাঘরে যে দেশি ঘিয়ের কৌটো ছিল ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা কোথায় আছে আপনি কি দেখেছেন? রান্নাঘরেই তো ছিল, ভালো করে দেখো, খুঁজে পাবে। আমি তো আজকে সকালবেলাও দেখলাম রান্নাঘরেই ছিল। এই যে ওই দেশি ঘিয়ের কৌটো আমি আমার ঘরে নিয়ে গিয়ে রেখেছি, কারণ ওই দেশি ঘি আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে শুধুমাত্র আমার খাওয়ার জন্য। তুমি কি মনে করেছো আমার বাপের বাড়ি থেকে পাঠানো দামি দেশি ঘি দিয়ে লাড্ডু বানিয়ে তুমি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে খাওয়াবে আর সবার কাছ থেকে প্রশংসা কুড়োবে? এতই যদি সবাইকে দেশি ঘি দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়ানোর শখ, তাহলে তোমার বাপের বাড়িতে ফোন করে বলো কেজি কেজি দেশি ঘি পাঠিয়ে দিতে। তার বেলায় তো তোমার বাবা মায়ের মুরদ নেই। ছোট জায়ের মুখে এমন কথা শুনি চারুলতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। এভাবেই প্রতিনিয়ত সঙ্গীতা তার বড় জাকে অপমান করতে থাকে, যেটা সুচরিতা দেবী এবং তার পরিবার মোটেই মেনে নিতে পারে না। তবে সুচরিতা দেবী হাজার চেষ্টা করেও দুই বৌমার মধ্যে ভেদাভেদ কিছুতেই দূর করতে পারে না। এভাবে আরো দু একদিন কাটে, আর একদিন সুচরিতা দেবী তার স্বামী রামকমল বাবুকে বলে, বলছি যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ভাবছিলাম যে এবছর দীপাবলিতে আমার দুই বৌমাকে ভালো ভালো জিনিস উপহার দেব, আর সেটার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। এমন সময় সেখানে হঠাৎ করে সুচরিতা দেবীর ছোট বৌমা চলে আসে। আসলে সঙ্গীতা লুকিয়ে লুকিয়ে এতক্ষণ ধরে তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের সব কথাই শুনে নেয়, আর সুচরিতা দেবী ছোট বৌমাকে দেখা মাত্রই একেবারে চুপ করে যায়, কারণ সে বৌমাদের সামনে কিছুতেই উপহার নিয়ে কোনো রকম আলোচনা করতে চায় না। কি হলো মা, আপনারা আমাকে দেখেই চুপ করে গেলেন কেন? আপনারা আমাদের দুই বৌমাকে দীপাবলিতে উপহার দেবেন বলে আলোচনা করছিলেন তো? দেখুন মা, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে। আমার কিন্তু কম দামি বা সস্তার জিনিসপত্র ব্যবহার করার অভ্যাস নেই, তাই আমার জন্য কিন্তু সেই মতোই ভেবেচিন্তে উপহার কিনবেন। দেখো বৌমা, আমরা তোমাদেরকে কি উপহার দেব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। সেই উপহার কম দামি হোক কিংবা বেশি দামি, আমরা যা দেব সেটাই তোমাদেরকে স্বীকার করতে হবে। তবে এখন আমি তোমাদেরকে কি দেব সেটা বলতে পারবো না। আগে থেকে কি উপহার দেব সেটা যদি বলেই দিই, তাহলে উপহার পাওয়ার আনন্দই থাকবে না। আপনি যাই বলুন না কেন, আমি যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তাই আপনি কিন্তু আমাকে দামি উপহারই দেবেন। আপনি যদি আমাকে কোনো কম দামি উপহার দেন, তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকে উপহারটা অ্যাকসেপ্ট করতে পারবো না। শুধু শুধু আপনি অপমানিত হবেন, তাই আগে থেকে আপনাকে বলে রাখলাম। আর হ্যাঁ, ভুল করেও কিন্তু আমাদের দুই বৌমাকে একই রকমের উপহার দেওয়ার কথা ভাববেন না, কারণ আপনার বড় বৌমার বাপের বাড়ি যথেষ্ট গরিব, তাই আমার সঙ্গে ওর কোন রকম তুলনা করবেন না। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। কিন্তু সঙ্গীতার মুখে এরকম অহংকারজনক কথা শুনি তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। দেখেছো, বড় বৌমার এই স্বভাবটাই আমার পছন্দ নয়। অনেক হয়েছে, আর নয়। এবার যে করেই হোক দুই বৌমার মধ্যে এই ভেদাভেদ দূর করতেই হবে। এই দীপাবলির সময় আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। দীপাবলির দিনে দুই বৌমাকে উপহার দেওয়ার মাধ্যমে আমি আমার দুই বৌমার মধ্যে সমস্ত ভেদাভেদ দূর করে দেওয়ার চেষ্টা করব। আমি প্রার্থনা করছি যেন এই দীপাবলিতে আমার বড় বৌমার মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এমন সময় সুচরিতা দেবী তার বড় ছেলে এবং বড় বৌমার ঘর থেকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। মানেটা কি? দীপাবলির শপিং এর জন্য তো অলরেডি আমি তোমাকে 30,000 টাকা দিয়ে দিয়েছি, আর এখনো তো অনলাইন অনেক কিছু অর্ডার করে রেখেছো। পার্সেলগুলো ডেলিভারি হলে তখন তো আমাকে টাকা দিতে হবে। এত কিছুর পরে তুমি আবার দীপাবলির জন্য স্পেশালি উপহার চাইছো? আলাদা করে আবার কি উপহার দিতে হবে তোমাকে? আমার কাছে আর কোনো টাকা নেই, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। বিয়ের পরে তুমি কিন্তু ভীষণ কিপটা হয়ে গেছো। তুমি মাত্র 30,000 টাকা দিয়ে এমন করছো যেন তুমি আমাকে 30 লক্ষ টাকা দিয়েছো। 30,000 টাকা তুমি তো শুধুমাত্র জামা কাপড় কেনার জন্য দিয়েছো। আমি দীপাবলিতে পরার জন্য 20,000 টাকা দিয়ে তো লেহেঙ্গাই কিনে ফেলেছি। যতই হোক আমি কিন্তু ভীষণই বড়লোক পরিবারের মেয়ে।
তাই আমি অন্য কারোর মতো সাধারণ পোশাক আশাক পরে দীপাবলি সেলিব্রেট করতে পারবো না। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, কিন্তু তুমি আমার কাছে দয়া করে কোনো উপহার চাইবে না। আমি তোমাকে কোনো উপহার দিতে পারবো না। তুমি দীপাবলিতে আমাকে সোনা গহনা উপহার দেবে না? তুমি কি জানো আমাদের পরিবারের পুরুষেরা নিজের নিজের স্ত্রীদেরকে দীপাবলির সময় সোনা গহনা উপহার দেয়, তাই তোমাকেও কিন্তু আমাকে সোনা গহনা উপহার দিতে হবে। তা না হলে আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাতে পারবো না। দীপাবলির পরের দিনই আমি আমার বাপের বাড়িতে যাব। তখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে দীপাবলিতে আমার বর আমাকে কি উপহার দিয়েছে, তখন আমি কি দেখাবো সবাইকে? তোমার তো সোনা গহনার লোভ কেন বলো তো? তোমার তো আলমারিতে সোনা গহনা ভর্তি, আর এখনো তোমার সোনা গহনা চাই? এত লোভ করে কিন্তু ভালো না, আমি বলে দিলাম। মাত্র 2 দিন পরেই দীপাবলি, তাই দয়া করে বাড়িতে অশান্তি সৃষ্টি করো না। সঙ্গীতা মনোজের কোনো কথাই শুনতে চায় না। সে অনবরত মনোজকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার ফলে বাধ্য হয়ে মনোজ আবার তার বউকে 50,000 টাকা দিয়ে দেয়। আর সেই 50,000 টাকা দিয়ে সঙ্গীতা সোনার কানের দুল কিনবে বলে ঠিক করে। তাই এক মুহূর্ত দেরি না করে সঙ্গীতা তখনই সোনার দোকান থেকে সুন্দর দেখতে কানের দুল কিনে নিয়ে আসে। আর বাড়িতে এসেই সঙ্গীতা কানের দুল দুটো পরে নেয়, আর পাড়া প্রতিবেশী সবাইকে সেই কানের দুল দেখাতে শুরু করে। মা, আপনি দেখেছেন আপনার ছেলে আমাকে দীপাবলিতে এই সোনার কানের দুল উপহার দিয়েছে। আমাকে কেমন লাগছে বলুন তো? হ্যাঁ বৌমা, তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা বড় বৌমা, তুমি যখন বাড়িতে ছিলে না, তোমার দাদা এসেছিল। দীপাবলি উপলক্ষে তোমার বাপের বাড়ি থেকে উপহার পাঠানো হয়েছে। তোমার দাদা বলে গেছে তোমার বাবা মা আমাদের বাড়ির প্রত্যেকের জন্যই উপহার পাঠিয়েছে। তুমি একবার দেখে নাও ব্যাগের মধ্যে কি কি আছে। এই শুনে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে তখনই বাপের বাড়ি থেকে কি কি উপহার পাঠানো হয়েছে সেগুলো দেখতে শুরু করে। সঙ্গীতার বাপের বাড়ি যেহেতু অত্যন্ত বড় লোক, তাই সঙ্গীতার বাবা মা মেয়ের শ্বশুর বাড়ির প্রত্যেকের জন্য নতুন নতুন জামা কাপড় পাঠায়। সেই সাথে দামি দামি মিষ্টি, ফল পাকড়, ড্রাই ফ্রুটস ইত্যাদি তো আছে। এই নিন মা, আমার বাপের বাড়ি থেকে আপনার জন্য খুব দামি একটা শাড়ি পাঠিয়েছে, আর বাবার জন্য পাঞ্জাবিও আছে। ওরে বাবা, আমার বড় জায়ের জন্য যে দেখছি অনেক দামি শাড়ি কিনে পাঠিয়েছে। দিদি, এই এত দামি শাড়িটা তো তুমি পরতে পারবে বলে আমার মনে হয় না, কারণ তোমার তো বেশি দামি দামি শাড়ি পরার অভ্যাস নেই। তাই এত দামি ভারী শাড়ি পরলে তোমার খুব কষ্ট হবে। আমি বরং এই শাড়িটা আমার কাছেই রেখে দিচ্ছি, আর তোমার জন্য আমি বাজার থেকে একটা সস্তা শাড়ি কিনে নিয়ে এসে দেব, কেমন? না না ছোট, আমার কোনো উপহার চাই না। শুধু শুধু আমার জন্য শাড়ি কিনতে হবে না, কারণ এমনিতেই আমার কাছে অনেকগুলো নতুন নতুন শাড়ি আছে। আমি তো সবসময় বাড়িতেই থাকি, সেরকম ভাবে আমার কোথাও যাওয়া হয় না বলে আমার নতুন নতুন শাড়িগুলো পরাই হয় না। তাই তুই এই শাড়িটা রেখে নে, আমার কোনো সমস্যা নেই। এই বলে চারুলতা সেখান থেকে চলে যায়। আসলে চারুলতা নিজের চোখে জল লুকানোর জন্যই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, আর সেটা সুচরিতা দেবী খুব ভালো মতোই বুঝতে পারে। তবুও সুচরিতা দেবী মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে, কারণ সে শুধুমাত্র সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দীপাবলি চলে আসে, আর দীপাবলির দিন সকালবেলা সুচরিতা দেবী প্রথমে তার ছোট বৌমাকে নিজের ঘরে ডাকে। হ্যাঁ মা, বলুন, আপনি আমাকে ডেকেছেন? আমি জানি আপনি আপনার ঘরে আমাকে কেন ডেকেছেন। আমাকে উপহার দেবেন বলে, তাই তো? ও মাই গড, এই বাক্স দুটো দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই আমার জন্য সোনা গহনা কিনেছেন। এই বাক্স দুটোর মধ্যে কি আছে মা? দাঁড়াও, এই বাক্স দুটো এখন খুলবে না। আসলে আমি তোমাদের 2 বৌমার জন্যই নেকলেস কিনে নিয়ে এসেছি, কিন্তু এই দুটো বাক্সের মধ্যে একটাতে সোনার নেকলেস আছে আর অন্যটাতে রূপার নেকলেস আছে। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি আমার জন্য সোনার নেকলেস কিনে নিয়ে এসেছেন, আর আপনার গরিব বৌমার জন্য রূপার নেকলেস কিনে এনেছেন, তাই তো? আপনি কিন্তু এটা একদম উচিত কাজ করেছেন। আমি তো জানতাম আমি বড়লোক পরিবারের মেয়ে বলে আমাকে দামি উপহারই দেওয়া হবে। না বৌমা, আসলে আমি তোমাকে এই রূপার নেকলেসটা দিতে চাই, কারণ তোমার কাছে তো অনেক সোনা গহনা আছে। মনোজ তোমাকে দীপাবলিতে আবার সোনার কানের দুলও উপহার দিয়েছে, কিন্তু বড় বৌমার কাছে সেরকম কোনো সোনা গহনা নেই। তাই এই দীপাবলিতে বড় বৌমাকে আমি এই সোনার নেকলেসটা উপহার দিতে চাই। না, কিছুতেই না, এটা আমি হতে দেব না। আপনি ভাবলেন কি করে যে আপনি আমাকে রূপার তৈরি নেকলেস দেবেন আর আমি সেটা নিয়ে নেব? আপনি কি আমাকে বোকা ভেবেছেন? আমার সোনার নেকলেস চাই, আপনি আপনার বড় বৌমাকে রূপার নেকলেসটা দিয়ে দিন। আসলে বৌমা, এখানে বোকা কিংবা চালাকের প্রশ্ন আসছে না, এখানে মানসিকতার প্রশ্ন আসছে। তুমি যতই বড়লোক পরিবারের মেয়ে হও না কেন, তোমার মন কিন্তু অনেক ছোট। আর আমার বড় বৌমা গরিব পরিবারের মেয়ে হলেও আমার বড় বৌমার মন অনেক বড়। এখনো যদি আমি আমার বড় বৌমাকে ডেকে এই দুটো নেকলেসের মধ্যে রূপার নেকলেসটা নিতে বলি,
বড় বৌমা কিন্তু খুশি মনের রূপার নেকলেসটাই স্বীকার করে নেবে। এটা হতেই পারে না। আপনি আপনার বড় বৌমাকে কি মনে করেছেন? হ্যাঁ, ওকেও যদি আপনি এই দুটো নেকলেসের মধ্যে যে কোনো একটা পছন্দ করতে বলেন, ও আগেই সোনার নেকলেসটা পছন্দ করবে, কারণ সোনা গহনা সব মেয়েরাই পছন্দ করে। তুমি তাহলে তোমার বড় যাকে এখনো পর্যন্ত চিনতে পারোনি। তুমি জানো না তোমার বড় যা কতটা ভালো মনের মানুষ। আমি এখনই তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি ঘরের বাইরে চলে যাও আর জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি এবার আমার বড় বৌমাকে এখানে ডাকবো। এই শুনে সঙ্গীতা শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আর তখনই সুচরিতা দেবী তার বড় বৌমাকে নিজের ঘরে ডেকে নিয়ে আসে। চারুলতা এখনো পর্যন্ত জানি না যে দীপাবলিতে শাশুড়ি মা তাকে উপহার দিতে চলেছে। বড় বৌমা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আসলে আমি তোমাদের দুই বৌমাকে দীপাবলিতে উপহার দেব বলে সোনার দোকানে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের দুজনের জন্যই আমি সোনার নেকলেস কিনবো, কিন্তু এখন সোনার এত দাম বলে আমি কেবলমাত্র একটাই সোনার নেকলেস কিনতে পেরেছি, আর অন্য একটা রূপার নেকলেস নিয়ে এসেছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি সোনার নেকলেসটা ছোট বৌমাকে দিতে পারি? মা, আপনি এটা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি খুশি মনে আমাকে যা উপহার দেবেন সেটাই আমার কাছে অমূল্য। আপনি নির্দ্বিধায় সোনার নেকলেসটা ছোটকে দিয়ে দিন, আর এই রূপার নেকলেসটা আমাকে দিন। আর আপনি তো জানেন ছোট এমনিতেই সোনা গহনা পরতে ভীষণ পছন্দ করে, তাই ওকে আপনি এই নেকলেসটা দিলে ও খুব খুশি হবে। তাছাড়া ছোটর কিন্তু শ্বশুর বাড়িতে এটাই প্রথম দীপাবলি, তাই আপনার অবশ্যই এই সোনার নেকলেসটা ছোটকেই দেওয়া উচিত। জানালার বাইরে থেকে বড় জায়ের মুখে এমন কথা শুনি সঙ্গীতার চোখে জল চলে আসে। তাই তখনই সঙ্গীতা সেখানে এসে বলে, আমাকে ক্ষমা করে দিন মা। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আজকে সত্যি আমি বুঝতে পেরেছি আমি কতটা খারাপ। মা, আপনি ঠিকই বলেছেন, আমি বড়লোক পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমার মন দিদির মতো এত বড় নয়। এতদিন পর্যন্ত আমি দিদির মতো ভালো মানুষকে কতই না অপমান করেছি। তবে আজ থেকে আমি আর কখনো দিদির সঙ্গে খারাপ ব্যবহার করব না। সঙ্গীতার মুখে এমন কথা শুনে সুচরিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমি এটাই চেয়েছিলাম ছোট বৌমা। আমার বিশ্বাস ছিল এবার দীপাবলিতে আমি তোমাদের দুই বৌমার মধ্যে সমস্ত ভেদাভেদ দূর করে দিতে পারবো। আসলে আমি তোমাদের দুজনের জন্যই সোনার নেকলেস কিনে নিয়ে এসেছি। আমি শুধু তোমার ভুল ধরানোর জন্যই এই নাটকটা করলাম। আমার তরফ থেকে তোমাদের দীপাবলির উপহার। এই বলে সুচরিতা দেবী নিজে হাতে তার দুই বৌমাকে সোনার নেকলেস পরিয়ে দেয়, যার ফলে সুচরিতা এবং সঙ্গীতা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই সেদিন সবাই মিলে খুবই খুশি মনে দীপাবলি পালন করে। রতন শহরের এক বড় থান কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরি থেকে শহরের বড় বড় বুটিকে লেহেঙ্গা কাপড়ের রপ্তানি হতো। একদিন রতন ফ্যাক্টরি থেকে ফিরে এসে তার মেয়ে শিলাকে ডেকে বলে, কই রে শিলা, এখনো পড়াশোনা করছিস? আমায় একটু জল দে মা, খাই, খুব খাটাখাটনি হয়ে গেছে। তাড়াতাড়ি আই মা। আসছি বাবা, দাঁড়াও। শিলা রতনের জন্য গ্লাসে করে জল ভরে নিয়ে আসে। রতন শান্তি মতো ঢকঢক করে জল খেয়ে ফেলে। আজকে তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন বাবা? ফ্যাক্টরিতে খুব চাপ ছিল বুঝি? আজ তোমার ফিরতেও অনেক দেরি হয়ে গেল যে। আমি আজ ফ্যাক্টরিতে একটা দামি লেহেঙ্গা তৈরি করছিলাম, শহরের বিখ্যাত হিরোইন মালিনীর বিয়ের লেহেঙ্গা, তাই আমার এত সময় লাগলো। তাই বাবা? সত্যি? তুমি একটা ফটো তুলে আনতে পারতে তো লেহেঙ্গাটার। আমি তো আর মালিনীর বিয়েতে যেতে পারবো না, লেহেঙ্গাটা দেখেই শখ মিটিয়ে নিতাম। হ্যাঁ রে মা, এই দেখ, তোর জন্য আমি ফটো তুলে এনেছি। তুই তো আমায় ফটো তোলা শিখিয়ে দিয়েছিলিস, এই দেখ। শিলা তার বাবার ফোনে দামি লেহেঙ্গার অনেক ফটো দেখতে শুরু করে। তার দামি লেহেঙ্গার প্রতি ভীষণ লোভ হয়। বাবা, এই লেহেঙ্গাটা তুমি বানিয়েছো? কি সুন্দর হয়েছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না বাবা। আমি জানি তোমার হাতের কাজ খুব সুন্দর, তাই বলে এমন অদ্ভুত সুন্দর লেহেঙ্গা আমি আগে কখনোই চোখে দেখিনি। এই লেহেঙ্গাটাতে পুরো সোনা দিয়ে বুটির কাজ করা। মালিনী দেবী প্রায় 5 লক্ষ টাকা সোনা দিয়েছে এই লেহেঙ্গাটা তৈরি করার জন্য। বাবা, 5 লক্ষ টাকা? এটা তো আমরা কোনোদিনও চোখেই দেখিনি। বাবা, আমাকে এমন একটা লেহেঙ্গা বানিয়ে দাও না গো। খেপেছিস নাকি? এই লেহেঙ্গা তোকে বানিয়ে দিতে গেলে আমায় তো ঘটিবাটি বিক্রি করে ফেলতে হবে। এত আপনার ভালো না মা। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। শিলা বিবাহযোগ্য হয়ে উঠলে রতন তার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে। শিলার জন্য বিতানের সম্বন্ধ আসে। বিতান এক নামকরা প্রাইভেট ফার্মে ইঞ্জিনিয়ার ছিল। রতন, আপনার মেয়েকে তো দেখতে খুব সুন্দর। আমাদের শিলাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু একটাই সমস্যা।
কি সমস্যা দিদি, খুলে বলুন, আমাদের মনের মধ্যে চেপে রাখবেন না। আপনার সঙ্গে ঠিক আমাদের স্ট্যান্ডার্ডটা মেলে না। শুনেছি আপনি নাকি একটা কাপড় আর লেহেঙ্গা তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন। হ্যাঁ দিদি ভাই, আপনি ঠিকই শুনেছেন। আর আমি আপনার মতো বড়লোক না হলেও আমি আমার মেয়ের বিয়েতে কোনো কিছুরই অভাব রাখবো না, আমি ওকে ভরিয়ে দেব। তাহলে ঠিক আছে, এই বিয়েতে আমার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়েতে 30,000 টাকার লেহেঙ্গা দিয়েছিলাম। আপনি অন্তত ওই রকম দামি একটা লেহেঙ্গা আপনার মেয়েকে দেবেন, যাতে বিয়ের সময় ওকে আমাদের ফ্যামিলির একজন সদস্য বলে মনে হয়। ঠিক আছে দিদি ভাই, আমি আপনার কথা মতো আমার মেয়েকে দামি লেহেঙ্গা পরিয়েই বিয়ের সময় আপনার ছেলের পাশে দাঁড় করাবো। চুমকি দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। রতনবাবু কোথা থেকে নিজের মেয়ের জন্য দামি লেহেঙ্গা কিনবে সে সেটাই চিন্তা করতে থাকে। তুমি তো বলে দিলে ওনাদের যে আমাকে তুমি দামি লেহেঙ্গা পরিয়েই পাঠাবে, কিন্তু কোথা থেকে দামি লেহেঙ্গা কিনবে একবারও ভেবে দেখেছো? এটা কি সম্ভব? আমি তোর জন্য দামি লেহেঙ্গার ব্যবস্থা করবই, তুই একদম চিন্তা করিস না। ধীরে ধীরে শিলার বিয়ের দিন এগিয়ে আসে। একদিন রতন অনেক রাত পর্যন্ত কাপড়ের কারখানায় থেকে যায়। সে কারখানার সব ছিট কাপড় জোগাড় করে নিজের মেয়ের জন্য খুব সুন্দর লেহেঙ্গা বানায়। লেহেঙ্গাটা দেখে অনেক দামি লেহেঙ্গা বলে মনে হচ্ছিল। সেই লেহেঙ্গাটা নিয়ে রতন বাড়ি ফিরে আসে। শিলা অত সুন্দর লেহেঙ্গা দেখে খুবই খুশি হয়। বাবা, তুমি আমার বিয়ের জন্য এত সুন্দর লেহেঙ্গা বানিয়েছো। এটা দেখে অনেক দামি লেহেঙ্গা মনে হচ্ছে, কেউ বুঝতেই পারবে না যে এটাই কারখানার ছিট কাপড় দিয়ে বানানো হয়েছে। পরের দিন রতন কারখানায় গেলে তার মালিক চন্দনবাবু রতনকে ডেকে পাঠায়। কিরে রতন, তুই আগের দিন রাত পর্যন্ত কারখানায় কি করছিলিস বলতো? আমায় তো সিকিউরিটি গার্ড আসার সঙ্গে সঙ্গেই জানালো যে তুই নাকি রাত 12টা পর্যন্ত কি সব খুটখুট করছিলিস। না স্যার, তেমন কিছু না। মানে স্যার, সামনে আমার মেয়ের বিয়ে তো, তাই কারখানায় ছিট কাপড় দিয়ে আমি মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানাচ্ছিলাম। ওই কাপড়গুলো তো আপনি ফেলেই দেন, তাই আর কি। ভালোই আছিস দেখছি, ফ্রি ফান্ডে কারখানার সম্পত্তি নিয়ে মেয়ের বিয়ের লেহেঙ্গাও বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আমার কারখানার মেশিনের খরচ, আলোর খরচ তোর বাবা দেবে নাকি? চন্দনবাবুর কথা শুনে রতনের খুবই খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তে কারখানার ক্যাশিয়ার চাঁদনী দেবী চন্দনবাবুর কাছে আসে। স্যার, সর্বনাশ হয়ে গেছে। যেই আলমারিতে মালিনী ম্যাডামের দামি বিয়ের লেহেঙ্গা রাখা হয়েছিল ওটা ওটা আরে কি হয়েছে? কি পরে কাঁদবে, আগে বলো কি হয়েছে। মালিনী দেবীর লেহেঙ্গা মানে কি? ওটা চুরি হয়ে গেছে স্যার। আমি সকালে এসে দেখি আলমারিতে তালা ভাঙা আর লেহেঙ্গাটা নেই। কাল রাত পর্যন্ত লেহেঙ্গাটা আলমারিতেই ছিল, আজকে সকালেই গায়েব হয়ে গেল। মালিনী দেবী জানলে কি হবে ভাবতে পেরেছো? আমার তো ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে। এই রতন, তুই কালকে রাত পর্যন্ত কারখানায় ছিলিস তো? আমার যতদূর মনে হচ্ছে তুই লেহেঙ্গাটা চুরি করেছিস। আমি এখনই পুলিশ ডাকবো। ভালোই ভালোই বলছি লেহেঙ্গাটা দিয়ে দে। আজ রাতে মালিনী দেবীর বিয়ে, উনি লেহেঙ্গা নিতে আসলে আমরা কি দেবো নাকি? আমি চুরি করিনি স্যার, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। চন্দনবাবু পুলিশকে সব ঘটনা জানায়। তারা এসে কারখানার সিসিটিভি ক্যামেরা চেক করে। সেখানে স্পষ্ট দেখা যায় যে রতন একটি লেহেঙ্গার ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারা এই প্রমাণের ভিত্তিতে রতনকে ধরে নিয়ে চলে যায়। রতনের জেল হয়। মালিনীর কানে দামি লেহেঙ্গা চুরি যাওয়ার খবর পৌঁছে যায়। সে কারখানায় এসে বলে, এসব ভিখারি লেবারদের পোষেন কেন চন্দনবাবু? এবার আমার বিয়ের লেহেঙ্গা কি হবে? আজকে আমি কি পরে বিয়ে করতে যাব বলুন? আপনি আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। পুলিশ আপনার লেহেঙ্গার সন্ধান চালাচ্ছে। রতন খুব চালাক, ওর বাড়িতে আপনার মেয়ের লেহেঙ্গা পাওয়া যায়নি। ওই 5 লক্ষ টাকা দামের সোনার লেহেঙ্গার এক রাতের মধ্যে বিক্রি করে দেওয়া সম্ভব নয়। প্লিজ একটু ধৈর্য ধরুন। আমি এই চোর লেবারের বিরুদ্ধে আদালতে কেস করব। শুধু জেলে ভরলে হবে না, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আর হ্যাঁ, আমি কিন্তু আমার লেহেঙ্গার দাম আপনার কাছ থেকেই আদায় করব। এই বলে মালিনী সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিলা তার বাবার সঙ্গে জেলে দেখা করতে চায়। আমি জানি বাবা, তুমি কিছু চুরি করনি। আমরা গরিব, তাই ওরা মিথ্যা কথা বলে তোমাকে ফাঁসাচ্ছে। দামি লেহেঙ্গাটা এখনো পুলিশ খুঁজছে। সব প্রমাণ আমার বিরুদ্ধেই কথা বলছে মা। আমি আর ওই কারখানা থেকে ছাড় পাবো না রে মা। জানো বাবা, এই খবরটা জানাজানি হওয়ার পর বিতানের মা আমার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে। উনি সকালবেলা ফোন করে আমাকে বললেন, এই শিলা শোনো, তোমার মতো চোর পরিবারের সঙ্গে আমরা কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না। তোমাকে আমি আমার ছেলের বউ কখনোই বানাবো না। কিন্তু কাকিমা, আমার বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে আমার বিয়ের ব্যবস্থা করতে গিয়ে। আপনি দয়া করে এসব কথা এখন আর বলবেন না। হ্যাঁ জানি, ওই হিরোইনের দামি লেহেঙ্গাটা ঝেপে তোমার বাবা বিয়ের ব্যবস্থা করেছে।
আমি বিতানের বিয়ে তোমার সঙ্গে দেব না, ব্যাস এটাই বলার ছিল। এই বলে চুমকি দেবী ফোন কেটে দেয়। আমাদের সাথে এমন কেন হচ্ছে কি জানি, ঈশ্বর কেন আমাদের এত পরীক্ষা নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের কাছে আসে। পুলিশ ইনচার্জ দিবাকর সেন লকআপের দরজা খুলে রতনকে বাইরে বের করে আনে। শিলা এবং তার বাবা দুজনই অবাক হয়ে যায়, তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। আমরা আসল দোষী খুঁজে পেয়েছি রতন, তুমি আর জেলে এক রাতও কাটাতে হবে না, চলো আমাদের সাথে। এই বলে দিবাকর বাবু রতনকে ও শিলাকে মালিনীর বাড়িতে নিয়ে যায়। মালিনী পুলিশকে দেখে খুবই ভয় পেয়ে যায়। একি, আপনি এই চোরটাকে আমার বাড়িতে নিয়ে এসেছেন কেন? কি হয়েছে? আমার লেহেঙ্গাটি কি পাওয়া গেছে? বলুন। মিস মালিনী, আপনার দামি লেহেঙ্গা আপনার কাছেই, আপনার বাড়িতেই আছে, আর আপনাকে নাটক করতে হবে না। এটা কোনো সিনেমা না, বুঝেছেন? রিয়েল ঘটনা। ঘটনাটা আপনি বলবেন নাকি আমি বলবো? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, সেটা হলো সিসিটিভি ডিলিট করা ফুটেজ, যেটা আমার টিম রিকভার করেছে। মালিনী কোনো কথা বলতে চায় না। দিবাকর বাবু তাকে জেলে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখালে সে সত্যি ঘটনা বলতে শুরু করে। সেদিন রাতে আমি কারখানায় যাই, গিয়ে দেখি তখনও আলো জ্বলছে, আর এই লোকটা ওখানে কাজ করছে। তাই আমি লুকিয়ে পড়ি। রতন বেরিয়ে যাওয়ার পর সিকিউরিটি গার্ড ঘুরতে চলে যায়, আর সেই সুযোগে আমি কারখানায় ঢুকে আলমারি থেকে লেহেঙ্গাটা চুরি করে আনি, যাতে কেউ বুঝতে না পারে। আপনার পক্ষে তো একাই কাজ করা সম্ভব নয়, বলুন আপনাকে কে সাহায্য করেছে? আর আপনি নিজের লেহেঙ্গা নিজেই চুরি করলেন কেন? আমাকে ওই কারখানার ক্যাশিয়ার চাঁদনি হেল্প করেছে, ওকে আমি টাকাও দিয়েছি। আসলে একটি ছেলের কাছে আমার কিছু অপ্রস্তুতকর ছবি আর ভিডিও ছিল, সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। ওকে 15 লক্ষ টাকা না দিলে ও আমার ছবি ভাইরাল করে দিয়ে আমার বিয়ে ভেঙে দেবে বলেছিল, আর ওই এক রাতের মধ্যেই ও টাকাটা আমার কাছে চেয়েছিল। তাই সেই মুহূর্তে লেহেঙ্গা চুরি করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তাই বলে নিজের লেহেঙ্গা আপনি নিজে এসেই নিয়ে যেতে পারতেন, আমায় ফাঁসিয়ে দিলেন কেন? আপনার দামি লেহেঙ্গা চুরির জন্য আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল। আমার কাছে টাকার খুব টান চলছে, তার উপর আমাকে এই 15 লক্ষ টাকা দিতে হয়েছে। তাই আমি প্ল্যান করেছিলাম, যাতে লেহেঙ্গাটা চুরি হয়েছে জানলে কারখানা থেকে আমাকে ক্ষতিপূরণ দেবে। আমি চাঁদনিকে দিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করিয়ে দিয়েছিলাম। এই লেহেঙ্গা আর এই সোনাগুলো আমি মর্গেজে নিয়েছিলাম। এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব বুঝতে না পেরে নিজের দামি লেহেঙ্গা নিজে চুরি করেই বিক্রি করেছি। আর সোনার দোকানেও চুরি হওয়ার খবর পেয়ে তারাও কারখানার কাছেই টাকা ডিমান্ড করেছে। আমার পুরো টাকা রিফান্ডের জন্য আমি এসব। এই বলে মালিনী চুপ করে যায়। বাহ, ভালোই তো প্ল্যান তৈরি করেছিলেন, কিন্তু ধোপে টিকলো না। এবার আপনার ক্রাইম পার্টনার চাঁদনিকে ধরতে হবে। দিবাকর বাবু চাঁদনিকে ধরার জন্য চন্দন বাবুর লেহেঙ্গার কারখানায় যায়। সেখানে গিয়ে সে চন্দন বাবুকে সব ঘটনা জানায়। এই আপনি কি বলছেন অফিসার? চাঁদনি আর মালিনী দেবী মিলে এই কাণ্ড ঘটিয়েছে? আমি ভাবতেই পারছি না। আমি ভুল বোঝাবুঝির কারণে রতনের কত বড় ক্ষতি করে ফেলেছি। সেসব ঠিক আছে, চাঁদনি কোথায়? অফিসে এসেছে? ডাকুন ওনাকে। চাঁদনির মায়ের নাকি খুব শরীর খারাপ, তাই গ্রামে যাওয়ার জন্য কাল রাতেও ছুটি অ্যাপ্লাই করে বেরিয়ে গেছে। সব ঢপবাজি, আমি ওর ঢপ বের করছি। এই বলে দিবাকর বাবু তার ফোর্স নিয়ে রেল স্টেশনে যায়। তারা সেখানে গিয়ে চাঁদনিকে পাকড়াও করে। স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মায়ের শরীর খুব খারাপ, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই আমি মালিনীর টাকার লোভ ছাড়তে পারিনি। টাকার জন্য আপনি নির্দোষকে ফাঁসিয়ে দেবেন? ছি। এই বলে দিবাকর বাবু মালিনী ও চাঁদনিকে ধরে নিয়ে চলে যায়। রতন জেল থেকে ছাড়া পেলে শিলা ভীষণ খুশি হয়। চন্দন বাবু তাদের কাছে অনেক ক্ষমা চায়। বিতান এবং তার মা তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য শিলার কাছেও ক্ষমা চায়। কিছুদিন পর সুন্দর দামি লেহেঙ্গা পরে শিলা ও বিতানের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিলা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।